সামনে দাঁড়িয়ে সেই যুদ্ধে অবতীর্ণ হলেন। এখানে সুবান ভাই থেকে শুরু করে রশিদ ভাই, তারপরে মমিন ভাই, হাই ভাই এবং মাহবুব সাহেব, ঝিনেদা, কালীগঞ্জের জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধটা এখানে গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত এখানে দীর্ঘক্ষণ তুমুল লড়াই হয়, ঘন্টার পর ঘন্টা। শেষ পর্যন্ত দেখা গেল যে ওই রাস্তার ধারে 5 জন পড়ে আছে, কেউ কচা গাছে বেঁধে আছে, কেউ বাজারে জড়িয়ে আছে, মানে মারা গিয়েছে, কেউ দড়িয়ে পালাতে পারেনি, যে যেভাবে ছিল ওইভাবে, এমনকি ফেলার লোকটা পর্যন্ত নেই, লাশ কভার করবে এমন লোকটাও ছিল না। সেই বাস্তবতাই পরের দিন থেকে যখন এখানে একবার মানে আকাশ বাতাস ভারী হয়ে আছে, লাশ পচা দুর্গন্ধ, আর যে গোলার চারিদিকে শুধু এর বাড়ি পড়ছে ওর বাড়ি পড়ছে, শুধু আগুন আর আগুন আর ধ্বংসলীলা, এই বাস্তবতায় তখন স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাঞ্জাবিদের বিরুদ্ধে প্রথমেই প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে। এমনকি রাস্তার গাছ কেটে দেওয়া যাতে তারা ঝিনাইদহের দিকে ঢুকতে না পারে, কুষ্টিয়ায় যেতে না পারে, আরো ক্ষয়ক্ষতি করতে না পারে। আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এইখানে এই যে বিষয়খালীতে যে প্রতিরোধটা গড়ে উঠেছিল, প্রাথমিক প্রতিরোধ, সেই প্রতিরোধে কিন্তু জনতা সফল হয়েছিল, জনতা সফল হয়েছে, এবং পাকিস্তানি বাহিনী সেদিন এই ব্রিজ অতিক্রম করে আপনার ঝিনাইদহ বা কুষ্টিয়ার পথে আর এগোতে পারেনি। তো এখানে কি আপনারা ব্রিজটা ভেঙে ফেলতে পেরেছিলেন? না, ওই দিন ভাঙা হইল না, ওই গাছ কাটা ছিল। ও আচ্ছা আচ্ছা, গাছ কেটে রাস্তার পথ দেওয়া ছিল, কিন্তু ওরা ওই যে চারিদিক থেকে ওই পাশের গোলাগুলি, এই পাশের গোলাগুলি, আর ওই পাশেও আমাদের লোকজন ছিল, ওই পাশ থেকে গোলাগুলি, চারিদিক থেকে ওরা তখন মনে করেছে যে এখানে বোধহয় বিশাল একটা বহর আছে, যার কারণে ওরা প্রথম দিন 5-7টা গাড়ি, তো এরা বেশি মহড়া নেয়নি। পরে ফিরে যেয়ে 7 তারিখে ওরা একেবারে তাণ্ডব চালাচ্ছে। আপনাদের 1 তারিখের যে প্রতিরোধ, এই প্রতিরোধে এখানে ক্ষয়ক্ষতি কি হয়েছিল? ক্ষয়ক্ষতি ব্যাপক, বাড়ি ঘরদোর, বাজার ঘাট, এখানে স্থানীয়ভাবে আর কিছু ছিল বলে মনে হয় না। কত মানুষ মারা গেছে? তাতে ম্যাক্সিমাম 20-30 জন তো বটেই, 20-30 জন মারা গেছেন। এবং যার যার মতো তখন লাশ নিয়ে, তখন লাশের কান্না, আর মানুষ তখন তো বাঙালিরা। আর আপনার পাকিস্তানি বাহিনীর পক্ষে কি ওদের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ওদেরও 3-4 জন মারা গেল। 3-4 জন মারা গেল। আচ্ছা আচ্ছা, তার মানে 71-এর সেই প্রথম প্রতিরোধেই এখানে পাকিস্তান হানাদার বাহিনীও কয়েকজন সৈন্যকে হারিয়ে তারা আবার যশোরে ফিরে যায়, এবং 4 তারিখে আবার ফিরে আসে। 4 তারিখে কি হলো? 4 তারিখে ওরা প্রথমে ব্যারিকেড হলো মান্দারতলা, তারপরে দুলালমন্দে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলল মুক্তিযোদ্ধারা, মানে বিশেষ করে প্রথম সারির যে প্রতিরোধ যুদ্ধের যে মুক্তিযোদ্ধারা, এরা গড়ে তুললো। গড়ে উঠলে ওখানে মহর আলী মারা গেল, তারপরে মহসিন মারা গেল, তারপরে রওশন মারা গেল, লুৎফর মারা গেল, মানে এই আমার ভাই মোস্তফার আর এক ভাই আলেকজান্ডার, সে ওখানে মারা গেল। তারপরে যখন এই প্রতিরোধ একটা পর্যায়ে তো ভেঙে পড়লো, পাকিস্তানি হানাদার বাহিনী চলে এলো, তারপরে আপনি কি করলেন? তারপরে আমরা পালিয়ে বেড়াচ্ছি। অলরেডি আমরা এই এলাকা ছেড়ে দিয়ে পূর্বাঞ্চল ধরেছি, দড়িয়েই চলে যাচ্ছি, কোথায় যাবো, আশ্রয় পাবো। কারণ আমরা রাইফেল বা কামানগুলার যে এত তাণ্ডব, এটা তো প্রথম দিকে বুঝতে পারিনি, তাহলে তার লাঠি সোটা দা কুড়োল নিয়ে আমরা আসতাম না। কিন্তু পরে যখন দেখলাম লাশ আর লাশ, মেরে ফেলে দেবে, এতে মানুষ মারা যায়, তখন আমরা বললাম যে আমাদের ওই অস্ত্রের ট্রেনিং নিতে হবে, ওইভাবে আমাদেরকে গড়ে উঠতে হবে। স্যার, সত্যি কথা বলতে যে বোধহয় 1.5 মাস ঘুরে বেড়ানোর পরে যখন খাওয়ার যন্ত্রণা, মানে ভেলি গুড় আর ওই পাতলা চিড়ে, আর হইলো যে নোংরখানার খাদ্য, ডাবর পুড়ে দেয় ইন্ডিয়ারা, বা সেই নোংরখানায়, আর ডাল, যার মধ্যে এত বড় বড় পোকা, যা ঝেড়েও করতো না, সেই সব কয়েকদিন খাওয়ার পরে আমরা খুব দুর্বল হয়ে গেলাম রুচির দিক থেকে। তখন শুনতে পারলাম যে মুক্তিযোদ্ধা ক্যাম্পে খুব ভালো খেতে দিচ্ছে, মানে আমাদের তো তখন ক্ষুধার্ত, আমরা তখন ভালো খেতে দিচ্ছে। তারপরে চলে গেলাম ক্যাম্পে, গেলে আমার যে দেখে আবুল ভাই রয়েছে, সৈয়দুদ্দিন মিয়া উস্তাদ রয়েছে, ডাক্তার শুকুর ডাক্তার রয়েছে, মানে এই মোস্তফার চাচা বাবারা, তারপরে জামাল মিয়া রয়েছে, যশোরের রওশন সাহেব রয়েছে, এ সবার তখন হলো জামাল মিয়া রয়েছে। তখন বলে যে এই তোরা কি করে বেড়াচ্ছিস রে উড়াঙের মতো? তো বলছে যে খাইছিস? তখন না ভাই, আমরা খাইনি। তবে তাড়াতাড়ি আয়, তোরা কনে ঘুরে বেড়াচ্ছিস, এই ওখানে নাম লেখ, এই নাম লেখে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, আর এখন তো কাজ যাবি না। তারপরে ওই লেফট রাইট খোলা ফিটে, রাইফেল খোলা ফিটিং, এই চলতে লাগলো। 23 দিন পরে যে, মানে আমরা আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে আপনি ভারতে 23 দিনের ট্রেনিং পেয়েছেন, তারপরে আপনাদেরকে
দেশের ভেতরে ইন্ডাকশন করা হয় এবং ভিতরে আপনারা দেশের ভেতরে এসে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করতে শুরু করলেন। আমরা সেইভাবে সংগ্রাম করলাম। তো এটা কিন্তু খুবই মানে তারিফ করার মতো বিষয় যে 23 দিনে কি বা এমন ট্রেনিং পাওয়া যায়, কিন্তু সেই মাত্র কয়েকদিনের ট্রেনিং নিয়ে কিন্তু আমাদের অসম সাহসী মুক্তিযোদ্ধারা তারা কিন্তু দেশের রণাঙ্গনে এসে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধে। তো আপনি যদি বলেন যে আপনি যে যুদ্ধগুলো করেছেন, আপনার কয়েকটা যুদ্ধের কথা যদি আমাদেরকে বলতে পারেন। তাহলে এবার যুদ্ধে যে কয়টা সত্যিকার ভাবে এই বিষয়খালী প্রতিরোধ যুদ্ধ, আর আমার জীবনে দুলালমুন্ডি আর মান্দারতলা, এই 3টা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছি। যেদিন ভারত থেকে আমাদের পাঠিয়ে দিলে সেদিন ওই মহেশপুর ছটিপুরের যুদ্ধ চলছে। আমরা শুনলাম যে ছটিপুরের যুদ্ধ চলছে, সেখানে ব্যাপক আকারে আমরা এসে পশ্চিম দিক থেকে যখন যোগদান করলাম তখন ছটিপুরের যুদ্ধ চলছে। সন্ধ্যা লেগে গেল, যুদ্ধ থেমে গেল। পরে দেখা গেল সেখানে 3-4 জন মুক্তিযোদ্ধার লাশ এখনো ওই ছটিপুরে গেলে দেখা যাবে যে তাদের নিদর্শন রয়েছে পড়ে। কেউ তাদেরকে কোনোদিন কাঁধে করেও আনেনি। আর হলো ভিতর দিয়ে আসার সময় যেদিন আরেকটা তারিখ ঢুকছি, আমরা ভিতরতে আসা যাওয়াটাই বেশি করেছি। আবার চলে যাচ্ছে ইন্ডিয়ায় যে আবার আসছি, তখন হলো ভারত স্বীকৃতি দিয়ে দিয়েছে, তখন প্লেন ছেড়েছে। আমরা চৌগাছা মাঠের মধ্যে দিয়ে চলে আসছি বাম পাশ দিয়ে। ডান পাশ দিয়ে ভারতীয় বাহিনী ঢুকাবে এরকম মোতায়েন করে রেখেছে। আমরা আমাদেরকে বাম পাশ দিয়ে বললো যে আপনারা ভিতরে চলে যান, ভিতরে যে সবার সাথে লাইন ক্লিয়ার করেন এবং সব জায়গায় মুক্তিযোদ্ধাদের সাথে চেন আপ মেনটেন করেন। আমরা ঢুকছি। তারপরে আমরা ঢুকলাম। এরপরে দেখলাম পাকিস্তানি শুনলাম যে পাকিস্তানি প্লেন ঢুকেছে, এখনই মেরে দেবে। তো আমরা তাৎক্ষণিকভাবে বিলের মধ্যে শুয়ে পড়লাম। তারপরে দেখলাম কি ভারতীয় 2টা প্লেন এসে ওই ইয়েটা মেরে দিলে, মানে ওই পাকিস্তানি ইয়েটা মেরে দিলে এখন ওই ভারতীয় যে পাকিস্তানি যে পাইলট, ও কিন্তু প্যারাশুটে অলরেডি নেমে পড়েছে। নেমে পায়ে এইভাবে দিয়ে ওই বিলের ওই পাশে চলে যাচ্ছে। গেলে ওই পাশে মুক্তিযোদ্ধারা যেই ফায়ার করছে, ও আবার পায়ে এরম করে দিয়ে এই পাশে চলে আসছে, মানে ভারতীয় বাহিনী যেদিকে আসছে যাতে না মেরে ফেলে। কিন্তু আমরা তার ওইটা না, আসলে মেরেছে মানে আমাদের মেরেছে, আমরা ওর মারবো। আমরা ওই সমস্ত সারেন্ডার মানি না। এই বলে যেই ফায়ার করলাম, পরবর্তীতে দেখলাম যে পাকিস্তানি জাহাজটা ওই এরোপ্লেনটা গুলি লেগেছে, হয়তো বিলের মধ্যে চৌকাছা বিলের মধ্যে পড়ে গেল। আর আমাদের সাথে বরিশালের থাকা রবিউল নাম করে একটা সুন্দর ফুটফুটে ছেলে, আমাদের সাথে থাকা ছেলে, ও দেখলাম ওই ক্রস ফায়ারে ঠিক এই জায়গাটা গুলি লেগেছে, চৌগাছা বিলের মধ্যে পড়ে গেল। পড়ে গেলে আমাদের টিম লিডার ছিল উস্তাদ আব্দুল খালেক মালিতা। সে তখন আমরা মানে মুক্তিযুদ্ধে যে এত কড়াকড়ি তা তো আর জানতাম না। তারপরে আস্তে আস্তে এখন বন্ধু, একসাথে খাই একসাথে পড়ি। ওর লাশটা নিয়ে আমি তাড়াতাড়ি করে ধরে চিন্তা করছি তো মরে গেল, তাহলে কি করব, কোথায় নেব, এই আপসেট হয়ে পড়েছি। তখন ওই পট দিয়ে নাড়া দিয়ে ওর লাশটা ঢাকছে। এর মধ্যে উস্তাদ খালেক ভাই বললো যে তুই ওই লাশ নিয়ে পড়ে থাকবি না, তুই নিজের জীবন বাঁচাবি। বলছে তুই যদি ওর নিয়ে পড়ে থাকিস তাহলে তো তোরও মেরে দেবো, তুই শিগগির উঠে চলে আই, সামনে ব্যাপক ঝামেলা। মানে পরে উস্তাদের ওই হুমকি ধামকিতে সে লাশটাও তার ওখানে বসে, আমার সেই বন্ধুটারও চৌগাছার মাঠের মধ্যে ফেলে রেখে চলে আসলাম। আর তার কোনোদিন দেখতেও যায়নি, আর সে জায়গাটার কথাও আর আমার মনে নেই বিলের মধ্যে। এরকম অনেক বন্ধুকে আমাদের মুক্তিযোদ্ধারা হারিয়েছেন, গোটা দেশবাসী তার অনেক প্রিয় সন্তানকে হারিয়েছে। তো মন্টুদা, আপনি একটু আমাকে বলেন যে আপনি তো ভুইমালি পরিবারের সন্তান। ভুইমালিরা পেশায় ছিলেন, তারা ফুল তৈরি করতেন, বাগান কাটা, পরিষ্কার করা, জমি তৈরি করা এবং ফসল উৎপন্ন করা, আর রাজবাড়িতে ফুল যোগান দেয়া। তখন রাজা জমিদারদের আমদানিতে আমাদের আদি সত্তা, তখন হলো রাজা জমিদাররা এক এক মহল্লা দিয়ে দিত, সেই কায়দায় আমাদের এখানে আদি বসতি গড়ে ওঠে। এইভাবে আমরা আগে তো আমাদের গোষ্ঠীগুলো তো বন জঙ্গলেই বেশি থাকতো, পরবর্তী বিল বাদাড়ে এগুলো পরবর্তীতে রাজাদের ওই জমি দেওয়ার কারণে জমি চাষবাস করে ইত্যাদি কায়দায় এদের জীবন জীবিকা ছিল। তো আপনারা 71 সালে এই এলাকায় আপনারা কত ভুইমালি পরিবার ছিল? প্রায় 1000-1200 পরিবার না, হ্যাঁ 800-900 তো পরিবার বটেই। 800-900 পরিবার ছিলেন। তো তার মধ্যে থেকে মুক্তিযুদ্ধে আপনারা যোগদান করেছিলেন এরকম আরো কোন? অনেকেই যোগদান করেছে, কিন্তু পট পরিবর্তনের পরে তো অর্ধেকের বেশি মানুষ ভারতে চলে গিয়েছে। মানে আপনি 75-এর পট পরিবর্তনের কথা বলছেন। আচ্ছা। তখন তো আপনি আমাদেরকে আরো কিছু ভুইমালি মুক্তিযোদ্ধার কথা বলতে পারবেন? অনেকে চলে গেছে, যেমন বীরেন চলে গেছে, শিবু চলে গিয়েছে,
মহাদেব চলে গিয়েছে, ভম্বল চলে গিয়েছে, এরা ওই পট পরিবর্তনের পরে এরা চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসেনি। আবার ওই দেখা যাচ্ছে জয়নগরের অতুলরা চলে গিয়েছে। দিদির নাম হচ্ছে উষারানী, একজন শহীদ জায়া উষাদির স্বামী গণপতি সরকার। তিনি 1971 সালের একজন মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা। তো তার দোকানে বসে আমরা কথা বলছি আমাদের মুক্তিযোদ্ধা দাদার সাথে। তো দাদা, আপনি 71 সালে আপনি তো ছাত্র ছিলেন, হ্যাঁ, এবং আপনার বাড়ি হচ্ছে মাগুরায়, মাগুরা মোহাম্মদপুরে, বাগুড়ার মোহাম্মদপুর থানায়, এবং আপনি 71 সালে ছাত্র অবস্থায় আপনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। আপনি কেন মুক্তিযুদ্ধে গেলেন? বঙ্গবন্ধুর ভাষণ আমাকে উদ্দীপ্ত করেছিল, 7ই মার্চের ভাষণ, এবং পাকিস্তানিদের যে বর্বরতা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, এটা শোনার পরেই আমার খুব কষ্ট হয়। তখন আমি বাবা মাকে না জানিয়ে 28শে মার্চ বাড়ি থেকে পালাই। তারপর বিভিন্ন আত্মীয় বাড়িতে কিছুদিন কাটিয়ে যখন মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু হলো জানতে পারলাম, তখন আমি রানাঘাট ইয়ুথ ক্যাম্প খুলেছিলেন বিমান বাহিনীর সার্জেন্ট কবির স্যার, এখানে যোগদান করি। সেটা কোন মাসে? এটা মে মাসে। মে মাসে যোগদান করেন। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আপনার সাথে আপনি যে এখানে যোগদান করলেন সেখানে তোফায়েল আহমেদ এবং আমাদের তৎকালীন ছাত্র নেতাদের কারো কারোর সাথে আপনার যোগাযোগ হয়েছিল? কার সাথে যোগাযোগ হয়েছিল? তোফায়েল ভাই, নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, ওনারা ক্যাম্প পরিদর্শন করতে গিয়েছিলেন এবং বাছাই করতে গিয়েছিলেন যে কাদের কাদের পাঠানো যায়। তো আমি তখন একে তো এসএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এছাড়া ওই ট্রেনিং এ নেবে না। তখন আমি একটু প্রতিবাদী হই যে কোনো মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েট যদি আমার সঙ্গে টিকতে পারে কোনো ব্যাপারে, আমি যাব না। তখন আমার তেজস্বিতায় এইসব তৎকালীন তরুণ নেতারা খুব খুশি হলেন এবং আমাকে চূড়ান্তভাবে বাছাই করলেন। তো আপনি রানাঘাট ক্যাম্পে রিক্রুটেড হয়ে আপনি বিএলএফ এর সদস্য হিসাবে আপনি, তখন আমি জানতাম না যে আমি বিএলএফ এ যাচ্ছি, আমি জানতাম যে মুক্তিযুদ্ধে যাচ্ছি। তো আমাদের মুক্তিযুদ্ধে মানে যে বাহিনীগুলো কাজ করেছিল তার মধ্যে প্রধানত হচ্ছে বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স, এফএফ নামে যারা পরিচিত ছিলেন, কিন্তু পাশাপাশি বিএলএফ যারা মুজিব বাহিনী নামে পরিচিত ছিলেন, সে বিএলএফ দেরাদুনে ট্রেনিং করেছিলেন। তো আপনাদের ট্রেনিং কতদিনের হয়েছিল? 1 মাস। 1 মাস, প্রতিদিন 14 ঘন্টা ট্রেনিং। আপনাদের ট্রেনিং কমান্ডার কারা ছিলেন? ভারতীয় সেনাবাহিনী। আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ওবানের নেতৃত্বে দেরাদুনে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া। ওখানে বঙ্গবন্ধুর ছেলে জামালও ট্রেনিং নিতে গিয়েছিলেন আমাদের সময়ে। আপনারা যে ট্রেনিং করলেন সেখানে তো আমি জানি যে আপনাদের ট্রেনিং এর 2টা পার্ট ছিল। একটা পার্ট ছিল আপনাদের সামরিক প্রশিক্ষণ, কিন্তু আরেকটা পার্ট ছিল রাজনৈতিক প্রশিক্ষণ। এবং সেখানে রাজনৈতিক প্রশিক্ষণে সিরাজুল আলম খান এবং আপনার আফমা মাহবুবুল হক, হাসানুল হক ইনু, তারাও তো ট্রেনিং। না, তারা ট্রেনিং এ ছিলেন না। মানে তারা ট্রেনিং প্রদান করতেন, পলিটিক্যাল প্রশিক্ষণ। পলিটিক্যাল প্রদান 1 দিন কি 2 দিন করেছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার জন্য মিসগাইড না হয়, কেউ যাতে ঢুকে মুক্তিযুদ্ধের বিভ্রান্ত করতে না পারে, গ্রুপ তৈরি করতে না পারে, স্বাধীনতাকে যাতে বিপক্ষে না নিতে না পারে। এই জন্যই পলিটিক্যাল ট্রেনিংটা ছিল। বঙ্গবন্ধু, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা যেন জীবন দেই, আমরা যেন বিভ্রান্ত না হই। মজার ঘটনা, যেদিন আমাদের এটা ডেমনস্ট্রেশন হয় তখন ইন্ডিয়ান লেফটেন্যান্ট কর্নেল মেজররা ডাকছিলেন যে আপনারা কে এই ডেমনস্ট্রেশনে অংশ নেবেন। তা কেউ সাহস পাচ্ছিল না। তো আমি ছোট মানুষ, আমি মাথা উঁচু করে আমি দেখছি যে পাহাড়ের নিচে কি কি ব্যাপার। তখন আমাকে ইন্ডিয়ান একজন লেফটেন্যান্ট কর্নেল বলছেন, হ্যাঁ তুমি আসো, তুমি পারবে। তা আমি ভাবলাম যে ওনরা যখন আমার কাছে আছে আমি তো প্র্যাকটিক্যাল দেখাবো, ওনরা যদি আমাকে ফেলে ফরে আমু সরবো, আর ওনরা কাছে থাকলে আমু থাকবো। আমি সমস্ত ডেমনস্ট্রেশনগুলো আমি করেছিলাম। আমাদের ওখান থেকে নিয়ে আসা হলো, ওটা হিল ট্র্যাক ছিল, বাংলাদেশ থেকে 5000 মিটার উপরে চক্রাতা ট্রেনিং সেন্টার। ওখান থেকে আমাদের আবার দেরাদুন আনা হলো, প্লেন পাওয়া গেল না। দেরাদুন থেকে আমাদের ট্রেনে উঠে আনা হলো দিল্লি। সেখান থেকে দিল্লির থেকে আমরা ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে আসলাম শিয়ালদা। ওখান থেকে আমাদের আর্মি ট্রাকে করে ব্যারাকপুর আনা হলো। এরপর আমাদের অস্ত্র ডিস্ট্রিবিউশন করে দেশে প্রেরণ করার জন্য প্রস্তুত হলো। আচ্ছা, আপনাদের ইন্ডাকশনটা হয় কখন? জুন মাসের শেষ দিকে। জুন মাসের শেষ দিকে ঢুকলেন।
আপনি যে ইউনিটে ছিলেন, যে কোম্পানিতে ছিলেন, আপনার কোম্পানি কমান্ডার কে ছিলেন? ইয়া ভাই, ডেপুটি কমান্ডার আহমদ ভাই। তো আপনার যে মুক্তিযোদ্ধার জীবন, তাতে আপনার কাছে সবচেয়ে হৃদয়স্পর্শী ঘটনা কোনটা ছিল? সবই হৃদয়স্পর্শী, তবে আমি মোট 5টা যুদ্ধে অংশ নেই। মোহাম্মদপুর যুদ্ধে আমারই 5 হাতের মধ্যে আপন 2 ভাই মারা যায়, আহমদ মোহাম্মদ, যে 2জন খুব এডুকেটেড ছিলেন, একজন এমএসসি, একজন সম্ভবত বিকম। আমার 5 হাতের মধ্যে তারা 2 ভাই শহীদ হয়। আমিও যদি আর 2-3 মিনিট ওখানে থাকতাম, আমি হয়তো মারা পড়তাম। আপনি 5টা যুদ্ধের কথা বলছেন, এই যুদ্ধগুলো কোথায় কোথায় হয়েছিল? মোহাম্মদপুর প্রপার, নোহাটা, জয়রামপুর, বড়লিয়া আর বাগেরহাট, ভাটিয়াপাড়া। 5টা যুদ্ধই ছিল মর্মান্তিক, ভয়াবহ। আমরা পাকিস্তানি রাজাকারদের প্রচুর ক্ষতি করেছি, কিন্তু আমার এই যুদ্ধে আমরা 3 জন বীর মুক্তিযোদ্ধা হারিয়েছিলাম, আহমদ মোহাম্মদ ভাই আর আবির হোসেন। জয়রামপুর যুদ্ধের ব্যাপারটা আমরা জানতে পারি যে নড়াইল থেকে খান সেনারা আসছে। তখন আমরা 3 মাইল মতো, তখন কিলোমিটার হিসাব ছিল না, মাইল, আমরা প্রত্যেকেই আর্মস নিয়ে দৌড়ায় যে জয়রামপুর নদীর পাড়ে ঝোপের মধ্যে আমরা পজিশন। এরপর দেখি যে লঞ্চ আসছে নড়ালের দিক থেকে। তখন লঞ্চ যখন আমাদের রেঞ্জের মধ্যে চলে আসে, আমরা তখন ফায়ার ওপেন করি। ফায়ার, তুমুল যুদ্ধ। এরপরে লঞ্চ টিকতে না পেরে ওখান থেকে ব্যাক করে। হয়তো ওদের অনেক ক্যাজুয়ালিটি হয়েছিল। কটা লঞ্চ ছিল? একটা লঞ্চ, আচ্ছা, বড় লঞ্চ। এরপরে আমারই 15 হাতে পরে দূরে আবির ভাই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আমি তখন আবির ভাই বলে 2টো ডাক দিলাম, কোনো সাড়া শব্দ নেই। আপনার কি নাম ভুল হচ্ছে? আবির কিন্তু আপনি বললেন মোহাম্মদপুর যুদ্ধের কথা। ওখানে আহমদ মোহাম্মদ ভাই, আর আবির ভাই হচ্ছে জয়রামপুর। এই আবির ভাই তখন একটু গ্যাঙানির শব্দ পেলাম। তখন আমি ক্রলিং করে যে তার পা ধরে টানলাম, শুধু বলল যে আমার গুলি লেগেছে। তারপর উনাকে আমি পিঠের পরে উঠালাম, ক্রলিং করে খানিক দূরে নে। এরপরে নৌকায় করে, শালদায় একটা গ্রাম্য ডাক্তার ছিল, মনে করলাম ওখানে নিয়ে যাই। ইসামতি বিলের বাছে ওনাকে নৌকায় করে আনার সময় উনি নৌকার মধ্যেই মারা গেলেন। বিভৎস মৃত্যু। বিভৎস বলছেন কেন? বলছে এই কারণেই যে গুলি লাগলো, তার মারাত্মক আহত হলেন, চিকিৎসা কিছু করতে পারেনি। হয়তো ভালো চিকিৎসা পেলে উনি হয়তো সেভ হয়ে যেতেন, কিন্তু কোলের মধ্যেই মরে গেল। এটাই বলেছে, এই কারণেই বলেছে বিভৎস, যে আমরা তার কিছু করতে পারিনি। আজ যখন দেখি যে মুক্তিযোদ্ধারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলিগিরি করে, এবং আমার যা জানা মতে 90% হচ্ছে শ্রমিক, কৃষক, মজুর, খেটে খাওয়া মানুষ মুক্তিযোদ্ধা, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমার কথাই বলি, আমার বাড়ি পুড়িয়ে দেয়, আমার বাবা মা বিনা কাপড়ে, আমার 5টা ভাই বোন সহ বোন গায়ে আশ্রয় নেয়। আমি দেশ স্বাধীন হলে রাস্তার মাটি কেটেছি, কিচেন বিক্রি করেছি, তরমুজ কাঁঠাল বেচেছি। এমএ পর্যন্ত আমার এত কষ্ট দেখার কেউ ছিল না। আমি হাসিনা আপাকে ধন্যবাদ দেই যে তিনি বর্তমান মুক্তিযোদ্ধাদের কল্যাণে কিছু কাজ করছেন। হয়তো তারা 10 বছর পর সবাই হারিয়ে যাবে, কিন্তু আমি হাসিনা আপাকে বলতে চাই যে মুক্তিযোদ্ধার জন্য কিছু করুন। তাদের অনেকের ঘর নাই, বাড়ি নেই, আশ্রয় নেই, চিকিৎসা নেই, আজ বয়সের ভারে সবাই নুজ্জ। আপনি তাদের জন্য একটা কিছু। স্বাধীনতার সুফল কাদের ঘরে গেল? স্যার, আমার সব থেকে বড় কষ্ট হয় যে আজকে যখন রাজাকারদের বিচার হচ্ছে, তাদের ছেলেদের ফাঁসি যখন হয়, সেই রাজাকারদের তার ছেলেরা যখন ভি চিহ্ন দেখায়, গাড়িতে বেরিয়ে আসে, আমার খুব কষ্ট হয় যে দানবের ফাঁসি হচ্ছে, আর তার সন্তানরা ভি চিহ্ন দেখিয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ মুক্তিযুদ্ধদের অপমান করছে। এটাই আমার কাছে বিরাট কষ্ট লাগে যে কি করে সম্ভব এই দেশে যে রাজাকারের ছেলে আমাদের সামনে ভি চিহ্ন দেখিয়ে চলে যায় আর বলে তার বাপ মোটেই ভুল করেনি। এগুলো খুব কষ্টদায়ক। একদিকে যেমন স্বাধীনতাকে অস্বীকার করার সেই প্রচেষ্টা অব্যাহত আছে 71-এর বিরোধিতাকারীদের দ্বারা, তেমনি আবার মুক্তিযুদ্ধের যে সুফল তা উঠেছে কতিপয়ের ঘরে, এবং সাধারণ যে মানুষ লড়াই করেছিলেন জীবন বাজি রেখে, তারা কিন্তু বঞ্চিতই রয়ে গেছেন। মুক্তিযুদ্ধকে জানো 142তম পর্বের কুইজ।
কমান্ডার দীপক সাংমার কোম্পানিতে কতজন মুক্তিযোদ্ধা ছিল? এ 106 জন, বি 206 জন, সি 105 জন, ডি 150 জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ, বি, সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেওয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 141তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, হালুয়াঘাটে গারো মুক্তিযোদ্ধার সংখ্যা কত ছিল? সঠিক উত্তর এ 141 জন। এই পর্বের বিজয়ীরা সাকিব, রফিক ও জয়নাল। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের উৎস সন্ধানে আমরা আজ এসেছি একজন আদিবাসী মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে, কোম্পানি কমান্ডার দীপক সাংমা। তার সাথে আমরা কথা বলবো আরেকটা আমাদের দেশের ইতিহাসের আরেক স্মৃতিময় জায়গা থেকে, সোহরাওয়ার্দী উদ্যান, যেটা 71-এর আগে যার নাম ছিল রেসকোর্স ময়দান, যে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক 7ই মার্চের সেই কালজয়ী বক্তৃতা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেখানে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের স্মৃতিকে তর্পণ করার জন্য নানা আয়োজন। সেই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে পেছনে রেখে আমরা কথা বলছি মুক্তিযোদ্ধা দীপক সাংমার সাথে। দীপক সাংমা, আপনি 1971 সালে তো ছাত্র ছিলেন। আপনি তখন বিকম পড়ছেন। আপনি তখন পড়ছেন ময়মনসিংহ গৌরীপুর কলেজে। ময়মনসিংহ শহরে ছাত্রাবাসে থাকতেন এবং সেখান থেকে আপনি যাতায়াত করতেন। তো আপনি তো একজন আদিবাসী ছাত্র, আপনি জাতিতে গারো। তো আপনি বাঙালি জাতীয়তাবাদের এই যুদ্ধে কেন যুদ্ধ করেন? বঙ্গবন্ধু যখন 7ই মার্চ সেই যুগান্তকারী ভাষণ দিল, তখন আমরা সবাই চিন্তা করলাম যারা আদিবাসী আছে যে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করা দরকার। আমরা তখন চিন্তা করি নাই যে আমি বাঙালি না, আমি একজন আদিবাসী, এইরকম চিন্তা আসে নাই। আমাদের চিন্তা ছিল যে দেশকে আমাদের স্বাধীন করতে হবে। এই দেশ আমাদের সবার। হ্যাঁ, এই দেশ আমাদের সবারই। সেই জন্যই আমরা সেই যুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করি। আমাদের আদিবাসী যারা ছিল তারা সবাই অংশগ্রহণ করে। আপনি তো ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং আপনার কোম্পানিতে সদস্য ছিল 106 জন। 106 জন। আপনি সহ 106? 106 জন। তো আপনি সহ 106 জন, এবং আমি যতদূর জানি তার মধ্যে বাকি 105 জনই ছিলেন বাঙালি মুক্তিযোদ্ধা। বাঙালি, হ্যাঁ। আপনি একজন আদিবাসী মুক্তিযোদ্ধা, কিন্তু আপনাকে কমান্ডার নির্বাচিত করা হয়েছিল। কেন আপনাকে কমান্ডার নির্বাচিত করা হলো? আমি যখন ওই মেঘালয়ে ট্রেনিং দেই এবং সেখানে মোটামুটি আমি শিক্ষিত ছিলাম, এবং সেইখানে যারা ইনস্ট্রাক্টররা যারা ছিল ইন্ডিয়ান ফোর্সের, তারা মনে করলো যে আমি এই কোম্পানিকে লিড করতে পারবো। তাদের দৃষ্টিতে আমি তারাই আমাকে সিলেক্ট করলো এজ এ কোম্পানি কমান্ডার। সেই কোম্পানি লিড করার জন্যই তারা সিলেক্ট করলো আর কি আমাকে। তো তারা যে আস্থা আপনার উপর রেখেছিল, আপনি সেই আস্থা রক্ষা করতে পেরেছেন আশা করি? আস্থা আমি তো চেষ্টা করেছি স্বাধীনতার সময় বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি, এবং আমি মনে করি যে আমি সেই আস্থাটা আমি রক্ষা করতে পেরেছি আর কি। আমরা কোম্পানি কমান্ডার দীপক সাংমার আলোচনা থেকে এটা জানলাম যে তার কোম্পানিতে যারা ছিলেন তারা সবাই ছিলেন সাধারণ মানুষ এবং বেশিরভাগই লেখাপড়া জানতেন না। তার মানে একেবারে তৃণমূলের সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এই যুদ্ধে সামনে এসেছিলেন। এই যে জীবন দেয়া এবং জীবন নেয়ার এই যে মহোৎসব, এই মহোৎসবে দেশের জন্য অকাতরে জীবন দেওয়ার কাজটা কিন্তু তৃণমূলের মানুষরাই সামনে থেকে করেছেন। তার মানে এই মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষেরই ভূমিকাটা ছিল মুখ্য। কিন্তু আজকের দিনে দেশের দিকে তাকালে আমরা দেখি যে সেই খেটে খাওয়া মানুষরা কিন্তু পিছিয়ে গেছেন, আর মুক্তিযুদ্ধের সুফল এসে ভর করেছে হয়তোবা অন্য কিছু লোকের ঘরে। কিন্তু সে কথায় পরে আসবো। আমি দীপক সাংমা আপনার কাছে জানতে চাই যে আপনি যে ট্রেনিং নিলেন, কোথায় ট্রেনিং নিলেন, কতদিনের ট্রেনিং নিলেন, কি কি যুদ্ধাস্ত্রের ট্রেনিং নিয়েছেন, এবং আপনারা ইন্ডাকশন কখন হলো দেশের ভেতরে, কখন আপনারা যুদ্ধে এলেন? আমরা যে ট্রেনিংটা নিয়েছি মোটামুটি 5 সপ্তাহের মতো ট্রেনিং, এবং সেইখানে আমাদেরকে
যে লাইট ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো ট্রেনিং দিয়েছে আর কি। যেমন রাইফেল ছিল, এসএমজি ছিল, লাইট মেশিন গান ছিল, টুইন্স মোটর, এইগুলো আমাদের প্রশিক্ষণ দিয়েছে কিভাবে চালাতে হয় এইগুলো আর কি। তবে আমার জন্য একটা সুবিধা ছিল যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি রাইফেল শুটিং ক্লাবের মেম্বার ছিলাম। আচ্ছা, ময়মনসিংহ আর কি। সুতরাং আমার জন্য রাইফেল চালানোর একটা অসুবিধা ছিল না, আমি সহজেই সেগুলো রপ্ত করতে পেরেছি আর কি। এবং 5 সপ্তাহ ট্রেনিংয়ের পরে আমাদেরকে ওই বাগমারা একটা আছে জায়গা, সেইখানে আমার কোম্পানিকে তারা পাঠালো আর কি। সেখানে আমার ক্যাম্প ছিল আর কি বাগমারাতে। অ্যারাউন্ড এটা জুন জুলাই হবে, ওই মাসের দিকে সেখানে আমি চলে গেলাম। ওই ক্যাম্প থেকেই আমি বিভিন্ন জায়গায় আমার কোম্পানিগুলো যেত, প্লাটুন যেত, সেখানে তারা অপারেশন করে আবার এই বাগমারাতে তারা ফিরে আসতো। এইভাবেই আমরা অপারেশনটা করেছি আর কি। আপনার আন্ডারে কটা প্লাটুন ছিল? 3টা প্লাটুন ছিল। আচ্ছা, আপনার মানে কি ওই 106 জনকে বিভিন্ন প্লাটুনে বিভক্ত করা হতো তো? হ্যাঁ, সেটাই। তো আপনার এই যে আপনারা দেশের ভেতরে যুদ্ধে এলেন কখন? ওই জুলাইয়ের দিকে বর্ষা তখন শুরু হয়ে গেছে, তখন আমরা ঢুকলাম আর কি। আমার অপারেশন এরিয়া ছিল যে দুর্গাপুর, পূর্বদলা, হ্যাঁ সুষম দুর্গাপুর, তারপর পূর্বদলা, শ্যামগঞ্জ। আচ্ছা, আজকে স্বাধীন বাংলাদেশে আদিবাসীরা কেমন আছে? সত্যি কথা বলতে আদিবাসীরা কিন্তু শান্তিতে নাই। তারা দেশ আমরা স্বাধীন করেছিলাম যাতে বঙ্গবন্ধু যে বলেছেন সোনার বাংলা, আসলে তো সেই সোনার বাংলা হয় নাই এখনো। যে স্বাধীন দেশের কাছ থেকে মানুষের মর্যাদা প্রত্যাশা করেছিলেন, তারা নাগরিকের মর্যাদা প্রত্যাশা করেছিলেন, দেশটা সোনার বাংলা হয়ে উঠবে বলে ভেবেছিলেন, সেই সোনার বাংলায় রূপান্তরিত না হয় আজ অনেকেই হতাশ। আরো বেশি হতাশা এই কারণে যে আজকে বিশেষভাবে আদিবাসীরা, সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। আমরা এই দেশে যখন সকল ধর্ম, সকল জাতি, সকল ভাষাভাষী মানুষের সমমর্যাদা বিধান করতে পারব, তখনই এই দেশটা সত্যিকারের সোনার বাংলা হয়ে উঠবে। স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠ কতবে, শোষণে না পাচ্ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের